আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। 3 দিনের রাজ্য সফরের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন। জাতীয় গ্রন্থাগারের শব্দ জাদুঘরের সূচনার পাশাপাশি সাঁকরাইলে আমুলের বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কারখানার ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি। রাজ্য সরকার জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি করেছে। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসা এনসিপিআই সাংসদদের জন্য পৃথক বসার ব্যবস্থায় অনুমোদন লোকসভার অধ্যক্ষের। অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে। শিশু শিল্পী বিভাগে যুগ্মভাবে পুরস্কার পাচ্ছে ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব ও গীতশ্রী চক্রবর্তী। বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে কেন্দ্র করে ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা। আসছি বিস্তারিত সংবাদে। 3 দিনের রাজ্য সফর শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন। সকালে সৌজন্য অতিথি নিবাসে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করবেন তিনি। দক্ষিণবঙ্গের পুলিশের শীর্ষ আধিকারিক এবং বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দেবেন বলে সূত্রের খবর। এরপর জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম ওয়ার্ল্ড মিউজিয়াম বা শব্দ জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন শ্রী শাহ। এই জাদুঘরে ভাষা ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হবে। এরপর সন্ধ্যায় শ্রী শাহ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আমুলের কারখানার ভার্চুয়াল শিলান্যাস করবেন। উপস্থিত থাকবেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় সহ রাজ্যমন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সদস্য। গতকাল শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা এবং চিকেন স্নেকের মতো অঞ্চলের সার্বিক উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উত্তরবঙ্গের পুলিশ আধিকারিকরা। বৈঠকে যোগ দেন জেলা শাসক, পুলিশ সুপার, বিএসএফের শীর্ষ আধিকারিক এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও। বিএসএফের বেশ কয়েকটি সীমান্ত চৌকিও পরিদর্শন করেন শ্রী শাহ। দেশীয় প্রযুক্তিতে তৈরি আধুনিক সীমান্ত ব্যবস্থা ঘুরে দেখেন তিনি। পাশাপাশি অনুপ্রবেশ সতর্কীকরণ ব্যবস্থা, রেডিও ভিত্তিক কাঁটাতারের অনুপ্রবেশ শনাক্তকরণ ব্যবস্থাও খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য সরকার এ রাজ্যে শিল্প স্থাপনের যে উদ্যোগ নিয়েছে, কংগ্রেস তাকে স্বাগত জানিয়েছে। পূর্ব বর্ধমানের কুসুম গ্রামে গতকাল এক দলীয় অনুষ্ঠানে যোগ দিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, বাংলায় শিল্প হলে এ রাজ্যের মানুষ কাজ পাবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং ঐক্যের বিষয়টিও মাথায় রাখা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। বলে ভালো কথা, চাই শিল্প। আমরা এরকম তো অন্ধভাবে কাউকে বিরোধিতা করি না, সমর্থন করি। কংগ্রেস পার্টি গঠনমূলক কথা বলে। আমাদের কোনো বিদ্বেষ নেই যে শিল্প যাতে না আসে। বাংলার জন্য যে শিল্প হয় ভালো লাগবে আমার। তার সঙ্গে সঙ্গে বাংলার সমাজ ব্যবস্থা, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্য, এটাও তো আমাদের দেখতে হবে। শিল্প আসুক, তার সঙ্গে সম্প্রীতিও আসুক। রাজ্য সরকার জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি করেছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী 1 আগস্ট থেকে তাদের মাসিক পারিশ্রমিক 5,000 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় গতকাল কলকাতার আরজিকর হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে যান। হাসপাতালের জরুরি বিভাগ, ট্রমা কেয়ার এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তিনি। কথা বলেন রোগী এবং তাদের আত্মীয়দের সঙ্গেও। হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে আধিকারিকদের সতর্ক করে দিয়েছেন তিনি। গেট থেকে হোস্টেল অবধি সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। এটা এত অপরিচ্ছন্নতায় আরজিকর হোস্টেল থেকে আরম্ভ করে এমার্জেন্সি, ট্রমা, গাইনি, শল্য চিকিৎসা, মেডিসিন, অন্দর বিভাগ, বহির্বিভাগ, সব পরিচ্ছন্নতা বড় ইস্যু। এখানে যারা পরিচ্ছন্নতার ভারপ্রাপ্ত আধিকারিকরা আছে তাদেরকে আমি সজাগ সচেতন করেছি। আমি মঙ্গলবার কি বুধবার ফেরত আসবো আরজিকরে। আমি দেখতে চাই কোনো রকম চোখে পড়ার মতো চেঞ্জ এলো কিনা। রাজ্যে স্পঞ্জ আয়রন, ফেরো অ্যালয়, ইন্ডাকশন ফার্নেস এবং রোলিং মিল শিল্পের শ্রমিকদের মাসিক মজুরি গড়ে প্রায় 2,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এর ফলে রাজ্যের প্রায় 1.5 লক্ষ শ্রমিক প্রত্যক্ষভাবে উপকৃত হবেন। গতকাল কলকাতা নিউজ সেক্রেটারিয়েটে এইসব শিল্পের জন্য একটি মজুরি চুক্তি স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং, শ্রম দপ্তরের শীর্ষ আধিকারিকরা, সংশ্লিষ্ট শিল্পের মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। এই প্রথমবারের মতো চুক্তিতে ইপিএফ, ইএসআই, গ্র্যাচুইটি, ফ্যাক্টরি আইন এবং পরিবেশ দূষণ সংক্রান্ত বিধিগুলি মেনে চলার মতো বিষয়কে বাধ্যতামূলক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া মজুরি বিধির আওতায় মজুরি পুনর্বিবেচনার ব্যবস্থাও এই চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে। কর্তব্যরত অবস্থায় কোনো পুলিশকর্মী হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে লালবাজার। সব থানা ও ট্রাফিক গার্ডে পাঠানো এই সংক্রান্ত নির্দেশিকা উপেক্ষা করলেই শাস্তির মুখে পড়তে হবে বলে উল্লেখ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে যে কর্তব্যরত অবস্থায় মোবাইল ফোনের ব্যবহার নিয়ে আগে থেকে নিষেধাজ্ঞা থাকলেও পুলিশের একাংশ তা মেনে চলছেন না বলে কর্তৃপক্ষের নজরে এসেছে। ঠিক সেই কারণেই কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ কড়া নির্দেশ জারি করেছেন বলে মনে করা হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। এবারের অধিবেশন চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। অধ্যক্ষ ওম বিড়লা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস সাংসদকে লোকসভায় পৃথক আসনে বসার অনুমোদন দিয়েছেন। গতকালই দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপিআই দলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিকে প্রথা অনুযায়ী অধিবেশন শুরুর আগে আজ সর্বদল বৈঠক ডেকেছে সরকার। সেখানে ডাকা হয়েছে এনসিপিআইকেও। লোকসভায় তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীদের গতকালই চিঠি পাঠিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি লোকসভায় এনসিপিআইয়ের মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদারকেও সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। দলত্যাগীরা ফিরে এলে দলের সমস্ত পদ ছেড়ে দিতে তিনি প্রস্তুত বলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি জানিয়েছেন। গতকাল কলকাতায় সাংবাদিকদের কাছে অভিষেক বলেন, যারা অন্য পথ বেছে নিয়েছেন তারা আসলে নিজেদের বাঁচাতে এই পদক্ষেপ করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দক্ষিণ 24 পরগনার আমতলায় তার কার্যালয় ভাঙা হচ্ছে বলে অভিষেক মন্তব্য করেন। অভিষেক ব্যানার্জি দলে ফেরার বার্তাকে কটাক্ষ করেছেন বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা তথা বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। 4 টাকার প্রতি 4 টাকা স্পেন্ডিং এর 1 টাকা ওনার আকাশ ভ্রমণের জন্য ব্যবহার হয়েছে। ওনার প্রাইভেট লাইট কিনেছেন, হেলিকপ্টার কিনেছেন, টাকা দিয়েছেন পার্টির অ্যাকাউন্ট থেকে, তারপর আবার সেই কোম্পানিকেই ভাড়া দিচ্ছেন পার্টির অ্যাকাউন্ট থেকে। মানি লন্ডারিং এর, মানি সাইফনিং এর নতুন ভিস্টা খুলেছেন। এটা তো আমরা জানতে চাই, আমাদের তো জানাতে হবে যে এই টাকা কি ভাবে খরচ হলো, কার জন্য খরচ হলো। ন্যূনতম লজ্জা থাকলে অবিলম্বে পদত্যাগ করুন। শুধু জেনারেল সেক্রেটারির পদ থেকে নয়, যেটা আছে তার সঙ্গে লোকসভার দলনেতারও যে কজনের উনি দলনেতা, সেই কজনের লোকসভার দলনেতার পদ থেকেও পদত্যাগ করুন। আগেই জানানো হয়েছে, বেআইনি নির্মাণের অভিযোগে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের আমতলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কার্যালয়ের একাংশ ভেঙে দিয়েছে প্রশাসন। উত্তর 24 পরগনার রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত মোহাম্মদ শামীমকে আজ আদালতে তোলা হবে। গতকাল কামারহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম গতকাল ঘোষণা করা হয়েছে। প্রতি বছরের মতো তথ্য সম্প্রচার মন্ত্রক এবারেও দেশের সেরা সিনেমা অভিনয় শিল্পী এবং নেপথ্য কলাকুশলীদের এই সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করেছে। জাতীয় পুরস্কার সেরা বাংলা ছবির সম্মান পেয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। অঙ্ক কি কঠিন ছবির জন্য শিশু শিল্পী বিভাগে যুগ্মভাবে পুরস্কার পাচ্ছেন ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব ও গীতশ্রী চক্রবর্তী। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাতে স্পেনের মুখোমুখি হবে। বিশ্বকাপের অন্যতম দুই সেরা তারকা আর্জেন্টিনার লিওনেল মেসি এবং স্পেনের লামিন ইয়ামালের দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। একটি প্রতিবেদন। বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে কলকাতা সহ রাজ্য জুড়ে ব্যাপক উন্মাদনার সৃষ্টি হয়েছে। গলি থেকে রাজপথ আর্জেন্টিনা ও স্পেনের পতাকায় মুখ ঢেকেছে। পাল্লা দিয়ে বেড়েছে দু দলের জার্সির চাহিদা। কে মোহনবাগান, কে ইস্টবেঙ্গল, সেই লড়াই এখন গৌণ। কে কোন রাজনৈতিক দলের, সেই বিতর্ক সরিয়ে এখন সকলেই মেতেছেন বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে নিয়ে। একদিকে গতবারের বিজয়ী আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোকাপ জয়ী স্পেন। খেলার মাঠে কি ফল হবে তা ভবিষ্যতে বলবে, তবে জনসমর্থনের নিরিখে নিশ্চিতভাবেই পাল্লা ভারী আর্জেন্টিনার। রাজ্য ক্রীড়া দপ্তরের ব্যবস্থাপনায় কলকাতার নন্দন ওয়ান সভাগৃহে এবং তার বাইরে একতারা মুক্ত মঞ্চে বড় পর্দায় ফাইনাল দেখানো হবে। শহর ও জেলার আবাসন মাল্টিপ্লেক্সও বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া জেলায় জেলায় রাজ্য সরকার বিভিন্ন ক্লাবগুলির মাধ্যমে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখাবার বন্দোবস্ত করেছে। এদিকে প্রিয় দলের মঙ্গল কামনায় সকাল থেকেই যাগযজ্ঞের প্রস্তুতি শুরু হয়ে গেছে। হৃদয়ে উজাড় করা ভালোবাসা রয়েছে লিওনেল মেসির জন্য। হয়তো এটাই তাঁর শেষ বিশ্বকাপ। আবার কিছু কিছু ফুটবল অনুরাগী স্পেনের উদীয়মান তারকা লামিনে ইয়ামালের হাতে বিশ্বকাপ দেখতে চাইছেন। তবে খেলাটা যখন মাঠে, দৃষ্টিটাও থাক মাঠেই। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। 3 দিনের রাজ্য সফরের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন।
রাজ্য সরকার জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি করেছে। বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে কেন্দ্র করে ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় এক বৈঠকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। এরপর তিনি হাওড়া সাঁকরাইলে নির্মীয়মান বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন। সিবিএসই দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ওএমআর শিট স্ক্রুটিনির জন্য জমা দিলে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কঠোর আইনি পরিণতির সম্মুখীন হতে হবে বলে এনটিএ সতর্ক করে দিয়েছে। ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত। শ্রেষ্ঠ চলচ্চিত্র আর্টিকেল 370, সেরা অভিনেতা কার্তিক আরিয়ান ও মাম্মুটি। আর্টিকেল 370 চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন ইয়ামি গৌতম। অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন সেরা বাংলা ছবির পুরস্কার পাচ্ছে। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান দখল ইংল্যান্ডের। ফাইনালে আজ আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। সংসদে বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাইবে। আগামীকাল থেকে শুরু হবে এই বাদল অধিবেশন, চলবে 13ই আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। এদিকে অধ্যক্ষ ওম বিড়লা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদকে লোকসভায় পৃথক আসনে বসার অনুমোদন দিয়েছেন। এর পাশাপাশি উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ইউবিটির 6 সাংসদের একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার সঙ্গে একত্রীকরণের প্রস্তাব অনুমোদন করেছেন তিনি। এই 6 সদস্যের অন্তর্ভুক্তির ফলে সংসদের নিম্নকক্ষে একনাথ শিন্ডের শিবসেনার আসন সংখ্যা 7 থেকে বেড়ে হল 13। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠকে পৌরোহিত্য করবেন। কলকাতার জাতীয় গ্রন্থাগারে একটি শব্দ জাদুঘরের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। স্বরাষ্ট্রমন্ত্রী এরপর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠান থেকে হাওড়া সাঁকরাইলে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন। আগেই জানানো হয়েছে, শ্রী শাহ গতকাল উত্তরবঙ্গে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। মূলত সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা ছিল বিশেষ নজরে। গতকাল সকালে বিএসএফ এর 2টি ক্যাম্প পরিদর্শনের পর তিনি শিলিগুড়ির জুমাগাছে প্রহরী সম্মেলনে অংশ নেন। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই 2026 সালের দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। ছাত্রছাত্রীরা results.digilokar.gov.in পোর্টালে গিয়ে তাদের ফলাফল দেখতে পারবে। উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী সিবিএসই এই বছর থেকে দশম শ্রেণীর জন্য 2টি বোর্ড পরীক্ষার ব্যবস্থা চালু করেছিল। মূল বোর্ড পরীক্ষাটি 17ই ফেব্রুয়ারি থেকে 11ই মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং এরপর 15ই মে থেকে 21শে মে পর্যন্ত দ্বিতীয় বোর্ড পরীক্ষাটি আয়োজিত হয়। সিবিএসই জানিয়েছে, এই বছরের মূল ও দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল মিলিয়ে সামগ্রিক পাশের হার 96.78%। নথি বিকৃতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ স্ক্রুটিনির জন্য ওএমআর শিট জমা দেওয়ার বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য একটি কঠোর নির্দেশিকা জারি করেছে। এনটিএ জানিয়েছে, সম্প্রতি পর্যালোচনার জন্য জমা পড়া অনেক ওএমআর শিটই নকল বা কৃত্রিমভাবে তৈরি বলে প্রমাণিত হয়েছে। এর ফলে সমস্ত অভিযোগের উপর আরও নিবিড় নজরদারি চালানো হচ্ছে। জাল বা এআই এর মাধ্যমে তৈরি ওএমআর শিট জমা দিলে অভিযোগকারীদের গুরুতর আইনি পরিণতির মুখে পড়তে হতে পারে বলে এনটিএ সতর্ক করে দিয়েছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবিয়া সরকারের ইথানল মিশ্রণ প্রকল্পকে ভারতের অন্যতম বৃহৎ জনমুখী প্রকল্প হিসাবে মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, এটি কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি জ্বালানি সুরক্ষা মজবুত এবং তেলের আমদানির উপর নির্ভরতা কমিয়েছে। সরকারি সূত্রে উল্লেখ করে তিনি জানিয়েছেন, এই প্রকল্পের ফলে 2014-15 সাল থেকে কৃষকদের 1,66,000 কোটি টাকা আয় অনুমান করা হয়েছে। সেই সঙ্গে তেলের আমদানি হ্রাসের ফলে ওই বছর থেকেই 1,98,000 কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে তিনি জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে।
আর্টিকেল 370 শ্রেষ্ঠ কাহিনীচিত্রের পুরস্কার পেয়েছে। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন মামুট্টি এবং কার্তিক আরিয়ান। আর্টিকেল 370 চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। সেরা পরিচালকের সম্মান পাচ্ছেন রাজকুমার পেরিয়াস্বামী। সেরা বাংলা কাহিনীচিত্র বিবেচিত হয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচকের পুরস্কার দেওয়া হবে সঞ্জীব শ্রীবাস্তবকে। সিনেমার ওপর সেরা লেখার জন্য পুরস্কার দেওয়া হবে কে প্রদীপ কুমার শেঠিকে তার রচিত কন্নড় ভাষা একটি প্রবন্ধের জন্য। নন ফিচার চলচ্চিত্র বিভাগে শিবপাল সিং কাং সেরা সঙ্গীত পরিচালনার পুরস্কার পাচ্ছেন। স্ট্যাচু অফ ইউনিটি একতা কা প্রতীকের জন্য সেরা পরিচালনার পুরস্কার দেওয়া হবে আনন্দ এল রায়কে। মারাঠি ছবি হামসাফার শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রের সম্মান পাচ্ছে। সুমিরা রায় পরিচালিত ভাঙার ছবিটি শ্রেষ্ঠ অকাহিনী চলচ্চিত্রের পুরস্কার পাবে। জম্মু ও কাশ্মীরে পেহেলগাঁও এবং বালতাল উভয় পথেই খারাপ আবহাওয়ার পূর্বাভাসের প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আজ থেকে অমরনাথ তীর্থযাত্রা স্থগিত রাখা হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন আবহাওয়া যাত্রার উপযোগী না থাকার পূর্বাভাস দেওয়ায় তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বালতাল এবং নুনওয়ান চন্দনবাড়ি বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের আর এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এখনও পর্যন্ত অমরনাথ তীর্থযাত্রায় 3,70,000-এরও বেশি তীর্থযাত্রী পবিত্র গুহা মন্দিরে পূজা ও দর্শন সম্পন্ন করেছেন। এদিকে আইএমডির দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তার প্রেক্ষিতে শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড বৈষ্ণোদেবী যাত্রা সাময়িকভাবে স্থগিত করেছে। বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি তীর্থযাত্রীদের জন্য নিরাপদ বিবেচিত হলেই পুনরায় যাত্রা শুরু করা হবে। জর্ডনের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় 2 মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ বলে মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরানি হামলায় এটি প্রথম কোনো মার্কিন সেনার মৃত্যু। এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা মার্কিন এবং সহযোগী বাহিনী প্রতিহত করলেও গতকাল ওই 2 সেনা নিহত হন। তবে মৃতদের পরিচয় জানা এখনও সম্ভব হয়নি। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে মার্কিন বিদেশ দপ্তর তাদের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষের সামরিক তৎপরতা বৃদ্ধির ফলে উদ্ভূত জটিল নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। এক বিবৃতিতে বিদেশ দপ্তর বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের, বিশেষত পশ্চিম এশিয়ায় নিরাপত্তাজনিত পরিস্থিতির দ্রুত পরিবর্তন সম্পর্কে নিয়মিত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নেতারা অবিলম্বে হরিদাস চন্দ্র তরণী দাসের মুক্তি দাবি করেছেন। শ্রী দাস গাইবান্ধা জেলার পলাশবাড়ির উপজেলার রাধাগোবিন্দ এবং কালীমন্দির চত্বরে ভগবান শ্রীরামের 81 ফুট মূর্তি প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গত 12 জুলাই তাকে অর্থ তছরূপের অভিযোগে পলাশবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকার জাতীয় প্রেস ক্লাবের বাইরে ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে কাজ করা একটি মানবাধিকার সংগঠনের সমাবেশ চলাকালীন এই দাবি তোলা হয়। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। ফ্রান্সকে হারিয়ে চলতি ফুটবল বিশ্বকাপে 3য় স্থান দখল করল ইংল্যান্ড। ফ্রান্সকে গত রাতের ম্যাচে তারা 6-4 গোলে হারিয়ে দেয়। প্রথমার্ধেই ইংল্যান্ড 4 গোলে এগিয়ে যায়। ইংল্যান্ডের হয়ে 3 মিনিটে ডেকল্যান রাইস, 18 মিনিটে এজরি কনসা, 37 মিনিটে ও প্রথমার্ধের সংযুক্ত সময় 2টি গোল করেন বুকায়ো সাকা। এরপর দ্বিতীয়ার্ধে 48 ও 66 মিনিটে এমবাপে ও 54 মিনিটে ব্র্যাডলি বারকুলার গোলে ম্যাচে ফিরে আসে ফ্রান্স। এরপর পেনাল্টিতে বুকায়ো সাকার গোলে হ্যাটট্রিক সম্পন্ন হয়। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময় ফ্রান্সের ওসমান দেমবেলে গোল করে ব্যবধান কমালে একদম শেষ মুহূর্তে ইংল্যান্ডের জুড বেলিংহাম আবার গোল করে ব্যবধান বাড়ান। নিজের জোড়া গোলের ফলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তালিকায় প্রথম স্থানে উঠে এলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। এদিকে আজ ফাইনালে আর্জেন্টিনা স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় এক বৈঠকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। এরপর তিনি হাওড়া সাঁকরাইলে নির্মীয়মান বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন। সিবিএসই 10ম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলে 3য় স্থান দখল ইংল্যান্ডের। ফাইনালে আজ আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। খবর শেষ হলো।